লেখা হয়ে থাকে। এইবার আমরা আসি এই সংস্কারগুলি কিছু 1972 সালে আছে অরিজিনাল সি। এইটা হচ্ছে মূল সিটা তৈরি হয় 1972 সালে, ইউনিসের জন্য তৈরি করা হয় সরল কাঠামো নিয়ে। তারপর আসে 1978 সালে হয় কে এন্ড আর সি। এই ল্যাঙ্গুয়েজটা একটা বই প্রকাশ করা হয়। তারপর আছে 1998 সালে ANSIC। এইটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি প্র্যাকটিস করি এবং এইটা দিয়ে আমরা কোডটা লিখে থাকি। নরমালি আমরা যে কোডটা এখন বর্তমানে করি, মানে শিখার জন্য প্রথম শুরু করা হয় এটা দিয়েই। 1989 সালে যেটা আসে ANSIC এবং আর আমি যে কোডগুলি দেখো ম্যাক্সিমামটা এটার ক্ষেত্রেই। স্ট্যান্ডার্ডাইজড বাই ANSI, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। ANSI এর ফুল অ্যাব্রিভিয়েশন সি বা C89 এবং C90। তারপর 99 সালে আসে কি C99, নতুন ফিচার যেমন ইনলাইন, নতুন ডেটা টাইপ ইত্যাদি অ্যাড করা হয়। এবং 2011-তে আসে C11, মাল্টি থ্রেডিং ও নিরাপত্তা ফিচার যুক্ত করা হয়। আর 2018 সালে এই যে গত 18 সাল আসলে গেল মাত্র, আধুনিক হার্ডওয়্যারের জন্য আরো আপডেট করা হয় সি ল্যাঙ্গুয়েজকে। এইটা হচ্ছে মোটামুটি আমাদের বৈশিষ্ট্য। তো সি ভাষার গুরুত্ব, ইম্পর্টেন্সিটা কি ছিল, যেমন আধুনিক ভাষার সব ভাষাগুলি কি হয়েছে সি থেকেই আসছে মূলত, এটা ইম্পর্টেন্সি। এবং সি দিয়ে অপারেটিং সিস্টেম, কম্পাইলার, এমবেডেড সিস্টেম এবং ডাটাবেস তৈরি করা হয় সি ভাষায়। পোর্টেবল, ফাস্ট, এফিসিয়েন্সি এবং হার্ডওয়্যার ওরিয়েন্টেড। হার্ডওয়্যার ওরিয়েন্টেড একদম কোর লেভেল, হার্ডওয়্যার কোর লেভেলে কাজ করা হয়। আর এই যে আমরা মাঝখান দিয়ে একটা ভাষার কথা শুনছিলাম না, যেটা হচ্ছে কি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মূলত কি তৈরি করা হয়? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মূলত এই যে বিভিন্ন যে হার্ডওয়্যার ড্রাইভারগুলি তৈরি করা হয়, সেটা হচ্ছে একদম মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এইটাতে যে উদ্বোধন করছে তার সম্পর্কে একটু জানি, ডেনিস রিচি। এই ডেনিস রিচি হচ্ছে কি, জন্ম হয়েছে 9 সেপ্টেম্বর 1941 সালে তার জন্ম হয়েছে। কর্মস্থল ছিল বেল ল্যাবে সে চাকরি করতো, ওইখানে সে কাজ করতো। অবদান ছিল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভাবন করছে, ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবন করছে। আর উনি মৃত্যুবরণ করছে 12 অক্টোবর 2011 সালে। আর এক এক দিবসে প্রোগ্রামিং জগতে তাকে দি ফাদার অফ সি ল্যাঙ্গুয়েজ বলা হয়, সি ল্যাঙ্গুয়েজের জনক বা বাপ বলা হয়। সে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের জনক, ডেনিস রিচি। এই ছিল আমাদের সি এর ইতিহাস। এখন আমরা আসি আমাদের সিলেবাসের ভিতরে আসি। দেখেন, একটা সি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। সি এর বৈশিষ্ট্য হচ্ছে কিরকম, সি ভাষা কিন্তু সহজবোধ্য এবং সহজে শেখা যায়, খুব সহজ। দেখবেন স্ট্রাকচারাল একদম খুব সুন্দরভাবে গোছানো। এবং সি ল্যাঙ্গুয়েজটাকে একটা সময় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হইতো, কারণ কি আগে ছিল কি, কারণ এটা খুব মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাছাকাছি একটা ভাষা ছিল। আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ কি এটার ভিতরে অবজেক্ট ওরিয়েন্টেডও কাজ করা যায়, অবজেক্ট ওরিয়েন্টেড ঢুকানো হয়েছে। তো একদম মিড লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত টোটালটাই কিন্তু সি এর মধ্যে আমরা ফ্লেভার পাই। তবে বর্তমানে তাকে যেহেতু এরা হার্ডওয়্যারের সাথে ম্যাচিং করে সবকিছু আপডেট করে বর্তমানে এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের লেভেলে চলে আসছে। তবে এটার মধ্যে একদম লো থেকে একদম হাই পর্যন্ত আমরা এটার একটা ফ্লেভার এটা দেখতে পাই। সি ভাষা সহজবোধ্য এবং শেখা সহজ, এর সিনট্যাক্স ছোট এবং স্পষ্ট, তাই নতুন প্রোগ্রামাররা সহজেই বুঝতে পারে। যেমন প্রিন্ট অ্যাপ, মানে কি আছে, প্রিন্ট অ্যাপ এই কমান্ড হচ্ছে আউটপুট কমান্ড। হ্যালো ওয়ার্ল্ডকে আউটপুটে নেওয়ার জন্য একদম সিম্পল একটা কমান্ড, এখানে উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। এখন আমরা আসি, আমরা একটু যদি না বুঝতে পারি অবশ্যই বলবো, কেউ যদি না বুঝতে পারি অবশ্যই বলবো। আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি। এটা গেল তার সিম্পল সহজ, এটা একটা বৈশিষ্ট্য। টোটাল তার বৈশিষ্ট্য আছে কয়টা, 10টা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাবো। এই 10টা বৈশিষ্ট্যের ভিতরে আমরা দেখতেছি, প্রথম আমরা দেখলাম যে এটা খুব সহজ এবং একটা কমান্ড দেখলাম কিভাবে সেই কমান্ডটা লেখা হয়। এই কমান্ডের মধ্যে আমরা দেখতেছি যেটা ফাংশন এখানে একটা ডিক্লেয়ার করা হয়েছে কি প্রিন্ট অ্যাপ, এটা হচ্ছে আউটপুট একটা কমান্ড, এটা আউটপুটে দেখার জন্য। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই আউটপুটের কমান্ডের পর এই কমান্ডে কি হয়েছে, একটা ফার্স্ট ব্রেকেট, দুটো ফার্স্ট ব্রেকেটের মাঝখানে দেওয়া হয়েছে। যখন আমরা একটা অনেকগুলি একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স যখন লেখা হয়,
তখন কি হয়েছে ডাবল কোট ইউজ করা হইতেছে, এটা হচ্ছে একটা লেখার তার সিস্টেম। এবং ওই লাস্টে কি করা হইতেছে আমাদের একটা সেমিকোলন ইউজ করা হইতেছে, সেমিকোলন ব্যবহার করা হইতেছে, এটা হচ্ছে যা তার প্রোগ্রাম লেখার সিস্টেম। তো যেহেতু আমরা আগে পাইথন করেছি, এই ব্যাপারে প্রোগ্রামিং সম্পর্কে কিছুটা আমাদের ধারণা আছে, এতে করে আমাদের সুবিধা হবে। এবার আসি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। এটাকে একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ আমরা বলতেছি। সি প্রোগ্রামিং এ বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করা হয়, যাকে ফাংশন বলা হয়। আমরা কি করি, এখানে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে লেখা হইতেছে, যাকে আমরা কি বলি, ফাংশন বলতেছি। এতে কোড পড়া, লেখা ও ডিবাগ করা খুব সহজ হয়। যেহেতু এটা ছোট ছোট অংশে ভাগ করা থাকে, টুকরো টুকরো অংশ থাকে, তাহলে এবং এই যে বিভিন্ন ফাংশন দিয়ে ভাগ করা হয়, তাই এটা কি সহজে আমরা বুঝতে পারি, এবং এটা স্ট্রাকচার ভাবে সাজানো থাকে, তাই এটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ আমরা বলতেছি, একটা বৈশিষ্ট্য। এখানে দেখেন ইনিট মেইন, এটা মেইন কি, এটা একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, মেইন ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। এই মেইন ফাংশনের আন্ডারে কি এগুলি সব আসতেছে আমাদের, রয়েছে ইনিট মেইন ফাংশনের ভিতরে আসতেছে। এখান থেকে একটা ফাংশন আবার কি শো মেসেজ, এই আরেকটা ফাংশন রিটার্ন 0। আর এখানে আছে ভয়েড শো মেসেজ, এর একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, এর আন্ডারে হচ্ছে যে প্রিন্টএফ এই আউটপুটটা আসতেছে হ্যালো। দেখেন এই যে আমরা যে ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, তারপরে এখান থেকে শুরু করা হয়েছে, এটা আমরা কিসটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিছি, এখান দিয়ে এতটুকু পর্যন্ত, তাহলে বুঝতে পারতেছি এই ফাংশনের আন্ডারে এই অপশনটুকু আমাদের আছে। একইভাবে এই ফাংশনের আন্ডারে আমার এই অপশনটুকু আছে। হ্যাঁ বলেন স্যার, মেইন ফাংশনের আগে যে ইন্টিজারটা আছে, এই ইন্টিজারটা কি সবসময় থাকে? আমরা একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করেছি, এখানে ইন্টিজার থাকতে পারে, ভয়েড থাকতে পারে, ইন্টিজার নাও থাকতে পারে, ভয়েডও নাও থাকতে পারে, আমাদের প্রোগ্রামের প্রয়োজনে আমরা ইউজ করব। সবসময় থাকবে এমন কোনো কথা না। আমরা প্রোগ্রামিং এ যখন যাব, এখান থেকে আমরা শুধু জাস্ট দেখি এই জায়গাটা কিভাবে সে সাজাইতেছে, সামনে আমরা প্রোগ্রাম আসতেছে, তখন আমরা দেখব। আর জিনিসটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে আমাদের কখনো ইনিট প্রয়োজন হলে ইনিট দিব, আমাদের যদি ভয়েড প্রয়োজন হয় ভয়েড দিব, যদি কোনোটাই প্রয়োজন না হয় আমরা দিব না, কোনোটাই দিব না। এবার আসি ফাস্ট এবং এফিসিয়েন্ট। এটা কি খুব দ্রুত এবং খুব কার্যকরী। সি ভাষায় একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি কাজ করে, তাই এটি খুব দ্রুত কাজ করে এবং কম মেমোরি ব্যবহার করে থাকে। এটা কি খুব মানে প্রোগ্রামিং লো লেভেল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি থাকার কারণে, লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলি আবার কি মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, মেশিনের কাছাকাছি থাকে। মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা জানি কি 0 আর 1। এবার আসি আমরা পোর্টেবল। এটা কি যে এই সি প্রোগ্রামিংটার জন্য আমাদের কি করতে হইতেছে, এটা একটা পোর্টেবল, জাস্ট কম্পিউটারের মধ্যে লিখলেই লেখা হয়ে যায়। সি ভাষা লেখার কোড একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটার সহজে স্থানান্তর করা যায়। যেমন এটা কিন্তু একদম টেক্সট আকারে থাকে, আমি জাস্ট পেন ড্রাইভ বা নরমাল ফ্লপি ডিস্ক, সবচেয়ে কম ছোট সাইজের যে মেমোরি স্টোরেজ ডিভাইস থাকে, ফ্লপি অনেকে দেখছেন কিনা না, দেখার সম্ভাবনা বেশি আপনাদের। এগুলি তো ট্রান্সফার করা যায়, মানে একদম খুবই ছোট, খুব সহজে ট্রান্সফার করা যায় সি লেখা কোড। জাস্ট এটা ডকুমেন্ট আকারে থাকে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাকের সব জায়গায় চলে, এই সিঙ্গুলারিটিটা সব জায়গায় চলে। এবার আসি বহু ল্যাবরেটরি রিচ লাইব্রেরিজ, মানে এইটার কি হয়েছে, লাইব্রেরি ফাংশন, অনেক লাইব্রেরি ফাংশন আছে। সি ভাষাতে অনেক বিল্ট ইন ফাংশন আছে, যেমন বিল্ট ইন ফাংশনের মধ্যে দেখতেছি কি প্রিন্টএফ, স্ক্যানএফ, এসকিউআরটি, এসটিআরলিন, এরকম ম্যাথ, মানে অনেক অনেক লাইব্রেরি ফাংশন থাকে। লাইব্রেরি ফাংশনটা অনেক রিচ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মধ্য স্তরের ল্যাঙ্গুয়েজ বলা হইতেছে। এদের সি হলো হাই লেভেল ও লো লেভেল উভয় ধরনের বৈশিষ্ট্যযুক্ত ভাষা। মানে এটা হচ্ছে তার হাই লেভেল বৈশিষ্ট্য আছে, লো লেভেল বৈশিষ্ট্য আছে। সে যেমন মনে করেন সি ল্যাঙ্গুয়েজটা কি বলতেছি আমরা, এটা যেমন স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, আবার কি অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করা যায় কিছু কিছু ক্ষেত্রে। এটার ভিতরে আপনি মনে করেন যে ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কমান্ডো ইউজ করে চালাতে পারবেন, আবার মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, মানে একদম লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত টোটালটা সবকিছুই বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান। যে সি হলো হাই লেভেল ও লো লেভেল উভয় ধরনের বৈশিষ্ট্যযুক্ত ভাষা, অর্থাৎ এটি দিয়ে আপনি সফটওয়্যার ও হার্ডওয়্যার দুটো নিয়ে কাজ করতে পারবেন। এটাতে আপনি কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারবেন, আবার সিস্টেম সফটওয়্যার তৈরি করতে পারবেন।
এটা হলো সি প্রোগ্রামিং এর সুবিধা। আর মডুলারিটি, এটা কি এই সি প্রোগ্রামটাকে ছোট ছোট আকারে, যে প্রোগ্রামকে ছোট ছোট ফাংশনে ভাগ করা যায়, এটাকে ছোট ছোট ফাংশন আকারে আপনি ভাগ করতে পারবেন, যাতে আলাদা আলাদাভাবে এটাকে টেস্ট করতে পারেন। যে একটা ফাংশন টেস্ট করলেন, আরেকটা ফাংশন টেস্ট করেন, একটা অংশটাকে আবার পুনরায় আবার ইউজ করবেন, এবং এটা সহজেই আপগ্রেড সবকিছু করতে পারবেন। সহজে এটাকে পরিমার্জন সবকিছু করা যায়, এবং এটা ছোট ছোট অংশে ভাগ করে কাজ করা যায়। এবং এই সি প্রোগ্রামিং দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গেমিংও তৈরি করা হয়। আবার দেখা যায় এটা ড্রাইভার সফটওয়্যার তৈরি করা যায়, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার তৈরি করা যায়। তারপরে আমার কেস সেন্সিটিভিটি, বড় ছোট অক্ষরে ভেদ করে, মানে এটা একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। যদি ছোট হাতের হয় ছোট হাতের, বড় হাতের আলাদা আলাদা হিসাব। সি ভাষার কেস সেন্সিটিভিটি অর্থাৎ নম, এই যে নেম, এই দুইটা কিন্তু আলাদা, এই দুইটি আলাদা হিসেবে কাউন্ট করা হয়। এই যে NUM এবং NUM, এই দুইটার মধ্যে আলাদা হচ্ছে, এনটা বড় হাতে দেওয়া হয়েছে এখানে ক্যাপিটাল অক্ষরে, এখানে সে আলাদা হিসেবে কাউন্ট করবে। তাহলে সি ভাষাটা হচ্ছে কেস সেন্সিটিভ। কন্ট্রোল ওভার হার্ডওয়্যার নিয়ন্ত্রণ সক্ষম। সি ভাষা দিয়ে মেমোরি ম্যানেজমেন্টের পয়েন্টারে অ্যাড্রেস লেভেলে কাজ করা যায়। এই জন্য এটি সিস্টেমের প্রোগ্রামিং, যেমন ওএস কম্পাইলার ইত্যাদি, যেমন ওএস এবং কম্পাইলার ব্যবহার করা হয়, সিস্টেম প্রোগ্রাম হিসেবে কাজ করা হয়। সি ভাষাটা তাহলে কি মেমোরি ম্যানেজমেন্ট হিসেবে কাজ করা যায়। যেমন অনেকগুলো যে আমাদের যে বিভিন্ন হার্ডওয়্যারের যে ডাটা পুনরুদ্ধার করা, যেমন একটা লস করে ফেললেন হার্ড ডিস্কের ডাটা, সেক্ষেত্রে উদ্ধার করা, মেমোরি কার্ড ডাটা উদ্ধার করা, অথবা এই যে সফটওয়্যারগুলো, যে টুলসগুলো, এগুলি ম্যাক্সিমাম সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়ে থাকে। এগুলো খুব সহজে তৈরি করা যায়, এবং হচ্ছে মেমোরি ম্যানেজ করা যায়, পয়েন্টার অ্যাড্রেস লেভেলে কাজ করা যায় এবং মেমোরি পুরো অ্যাড্রেস লেভেলে এটা নিয়ে কাজ করা যায়। তাহলে এটা কি করা যায়, হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল ওভার হার্ডওয়্যার, টোটাল হার্ডওয়্যারটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। বর্ধনযোগ্য বা এক্সটেন্ডেবল, সি প্রোগ্রামিং ভাষায় নতুন ফাংশন বা কোডে সহজে যোগ করা যায়, প্রোগ্রামটি বড় হলে সেটি সহজে উন্নত করা যায়। তাহলে আমরা যে জিনিসগুলো দেখলাম কি মূলত কি 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 আছে, এটা খুব সহজ, সিম্পল, তারপরে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট, পোর্টেবল, সহজে বহনযোগ্য হয়ে থাকে, রিচ লাইব্রেরি, এর মধ্যে প্রচুর বহুল লাইব্রেরি আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হাই লেভেল থেকে লো লেভেল পর্যন্ত সমস্ত ধরনের বৈশিষ্ট্য যুক্ত থাকে। আর মডুলারিটি, এটা হচ্ছে বিভিন্ন অংশ গিয়েছে, মানে মডিউল আকারে ভাগ করে ফাংশন, মানে ফাংশন কিন্তু মডিউল থাকে না, এটা ফাংশন আকারে। সি প্রোগ্রামে ছোট ছোট ফাংশন আকারে ভাগ করা যায়, যাতে করে আলাদা আলাদাভাবে টেস্ট করা, পুনরায় ইউজ করা বা আপডেট করা সহজ হয়ে থাকে। কেস সেন্সিটিভিটি এবং কন্ট্রোল ওভার হার্ডওয়্যার দিয়ে কন্ট্রোল করা সম্ভব হয়। এক্সটেন্ডেবল, এটা সহজে বর্ধন করা যায়, সহজে এর সাথে কোড অ্যাড করে যুক্ত করা যায়। এবার আমরা আসি প্রোগ্রাম, ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম। দেখেন এই জিনিসগুলি কি সেটা সম্পর্কে মূলত বোঝা হয়েছে। তো একটা প্রোগ্রাম, আমরা প্রোগ্রাম বলতে কি বুঝি, যে কোনো একটা কাজ করার জন্য, নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য ধারাবাহিক যে নির্দেশনা, এটি হচ্ছে প্রোগ্রাম। একটা প্রোগ্রাম হচ্ছে কি কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য, সাপোজ মনে করি যে আমরা বললাম যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দাও, এটা দিল, তাকে কাজ দেওয়া হলো। এই কাজটা সম্পূর্ণ করার জন্য যে ধারাবাহিক যে আমরা ইনস্ট্রাকশন সেট করে থাকি, বা নির্দেশনা ইনস্ট্রাকশন একই জিনিস, নির্দেশনা বলে সেট করে থাকি, এই নির্দেশনা যে সমষ্টি একসাথে, আমরা সেটাকে বলতেছি প্রোগ্রাম। কোনো সমস্যার সমাধানের জন্য বা কোনো নির্দিষ্ট কাজ করানোর জন্য, বা কোনো একটা এটা কাজ বা সমস্যার সমাধান, যেটাই বলেন একই কথা, করার জন্য যে ইনস্ট্রাকশনের যে সেট অফ ইনস্ট্রাকশন, যদি অন্যভাবে যদি বলি, কোনো একটি প্রবলেম সলভ করার জন্য সেট অফ ইনস্ট্রাকশন কি প্রোগ্রাম বলা হয়। বা নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করার জন্য ধারাবাহিক ভাবে সাজানো ধারাবাহিক নির্দেশনাবলীকেই আমরা কি বলতেছি, প্রোগ্রাম বলতেছি। এবার আসি অ্যালগরিদম। আর অ্যালগরিদমটা কি, যেমন এই গত পরীক্ষা আপনাদের পাইথনে অ্যালগরিদমের মনে হয় আসছিল, অ্যালগরিদম কাকে বলে, বা অ্যালগরিদমের বৈশিষ্ট্য সহকারে। অ্যালগরিদম হলো কোনো সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে বর্ণনা করার নিয়মিত প্রক্রিয়াকে আমরা অ্যালগরিদম বলতেছি। কোনো একটি সমস্যার সমাধান করার জন্য ধাপে ধাপে, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে কালো রঙে যেটা দেওয়া হয়েছে, কোনো সমস্যার পুরোটাই দিস কোনো সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে
বর্ণনা করার নিয়মিত প্রক্রিয়া হচ্ছে অ্যালগরিদম। স্যার এখন দেখেন, হ্যাঁ বলেন। স্যার আপনি প্রোগ্রাম বললেন, এটা ধাপে ধাপে সমস্যার সমাধান করবে। আবার অ্যালগরিদমে যে এখানে কোনো সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে, স্যার এখানে জিনিসটা কি স্যার? অ্যালগরিদম প্রোগ্রাম স্যার একই একই রকম কিছুটা? হ্যাঁ, এইবার দুইটা জিনিস আমি বলতেছি। এখানে কি বলছে? নির্দিষ্ট কোনো কাজ সম্পাদনের জন্য ধারাবাহিক নির্দেশনা। জি এটা হচ্ছে ধারাবাহিক যে নির্দেশনাগুলি থাকে, ইনস্ট্রাকশনগুলো সেট করা থাকে, সেটাকে আমি বলতেছি প্রোগ্রাম। আর অ্যালগরিদম বলা হইতেছে কোনো সমস্যা সমাধান করার জন্য ধাপে ধাপে বর্ণনা। এটা কি বলা হইতেছে? বর্ণনা করা নিয়মিত প্রক্রিয়া। এই নাম বর্ণনা করার নিয়মিত প্রক্রিয়াটা হচ্ছে কি? অ্যালগরিদম। এইবার দুইটার মধ্যে পার্থক্য কি এবার আপনাকে বলি। মনে করেন আপনি এখন আছেন কোথায়? সাপোজ আমি ঢাকার একটা অংশ নিয়ে বুঝি যে আপনি গুলিস্তানে আছেন। গুলিস্তান থেকে আপনি গুলশান ১ নম্বরে যাবেন। এটা হচ্ছে আপনার কাজ দেওয়া হইলো, বা এটা আপনার সমস্যা যে আপনি গুলিস্তান থেকে গুলশান ১ এ যাবেন। এখন আপনি এটাকে কি করবেন? আপনার ভাষায়, আপনার এটাকে এই সমস্যা সলভ করার জন্য ধাপে ধাপে বর্ণনা করবেন। এই যে এই সমস্যাটা সমাধানের জন্য ধাপে ধাপে বর্ণনা করার নিয়মিত প্রক্রিয়া। এই ধাপে ধাপে সমস্যা সমাধানের জন্য নিয়মিত যে কাজটা করবেন, সেই যে বর্ণনাটা করবেন আপনার ভাষায়, সেটাই হচ্ছে কি? অ্যালগরিদম। এই বর্ণনাটা, অ্যালগরিদমটা আমরা তৈরি করি এই জায়গাটার। গুলিস্তান থেকে গুলশানে আসার অ্যালগরিদমটা তৈরি করি। আমরা গুলিস্তানে আছি। গুলিস্তানে আসার পর আমরা এখানে দেখবো যে আমি কিভাবে আমি যেতে পারি, আমার সময় কিরকম আছে, কত এর উপর ডিপেন্ড করে আমি আমার পারিপার্শ্বিক কথা চিন্তা করব যে আমার কি, আমার পকেটে কত টাকা আছে এবং আমার হাতে সময় কত আছে। যদি আমি দেখি আমার হাতে পর্যাপ্ত সময় আছে এবং পকেটে যথেষ্ট টাকা আছে, তাও আমি চিন্তা করব যে তখন কি, যে সময়ের সাথে টাকার সামঞ্জস্য এবং আমার এনার্জি কিরকম আছে। আর যদি দেখি যে না, আমার হাতে প্রচুর সময় আছে, শুধু শুধু আমি টাকা অপচয় করব না, তাহলে আমি চিন্তা করবো তাহলে আমার বাস সবচেয়ে প্রেফার করে। তাহলে বাস, তাহলে কোন বাসটা আমার গুলশান ১ নম্বর পর্যন্ত যায়। আমি দেখলাম যে কোনো বাস আমার গুলশান ১ নম্বর যায় না। তাইলে আমি কি করব? তাইলে আমি ডিসিশন নিলাম যে তাহলে আমি বাসে উঠবো, তাহলে কাছাকাছি কোন বাসটা যায়। তাহলে আমি দেখলাম যে লিং রোড আছে নামে একটা জায়গা আছে, লিং রোডে কিছু বাস যায়। তাহলে আমি ওইখান থেকে ডিসিশন নিয়ে একটা বাসে উঠে গেলাম। সাপোজ আমি ওইখান থেকে যে বাসগুলি যায়, এই বাসে যে বাসটা আমার লিং রোডে যায়, সে এরকম একটা বাস। সাপোজ সেই বাসটার নাম XYZ। আমি জানি না কোন বাস যায় লিং রোড। তো XYZ বাসে আমি উঠলাম, সিলেক্ট করলাম। তাহলে ওইখান থেকে বাসে উঠবো, আমি বর্ণনা করতেছি, উঠতেছি না কিন্তু, আমি বর্ণনা করতেছি সে বাসটা থেকে উঠবো। ওঠার পরে ১ নাম্বার ধাপ আমার যাত্রা শুরু করলাম। স্টার্ট ১ নাম্বার ধাপ, বাস চুজ করা আমার ২ নাম্বার ধাপ। ধাপে ধাপে তো ২ নাম্বার ধাপ। ৩ নাম্বার ধাপ হইছে গিয়ে আমি বাসে উঠে বসলাম। বসার পর নির্দিষ্ট ভাড়া পেমেন্ট করে দিয়ে আমি ৩ নাম্বার ধাপ হচ্ছে যখন বাসটা লিং রোডে আসলো, এখানে আমি নেমে যাব। আমার এই ধাপ শেষ, কমপ্লিট। ৪ নাম্বার ধাপ চলে গেল। তাহলে এখান থেকে আমি গুলশান ১ নম্বরে আসবো। যদি দেখি রাস্তায় জ্যাম থাকে, এখানে আমি সিদ্ধান্ত নিব। আমি কি করব? এখন সিদ্ধান্ত নেওয়া। আমি কি এই অংশটা হেঁটে আসবো, যেখান থেকে দূরত্বটা কম লিং রোড থেকে, নাকি এই জায়গাটা আমি রিক্সা ইউজ করব, নাকি এই জায়গাটা আমি বাস ইউজ করব। যখন আমি দেখলাম এই যে আমি একটা কতগুলো বহুমুখী আমার কাছে সিদ্ধান্ত চলে আসছে, এটা হচ্ছে ডিসিশন মেক করতে হবে। ডিসিশন মেক করলাম, সিদ্ধান্ত নিলাম যে এই জায়গাটা প্রচুর জ্যাম পড়ে আছে এবং আমি রিক্সা দিয়ে গেলেও জ্যামে বসে থাকতে হবে, বাস দিয়ে গেলেও জ্যামে বসে থাকতে হবে। এত সময় জ্যামে বসতে পারবো না। আমি এই জায়গাটা হেঁটে গুলশান ১ নম্বরে চলে আসি। তাহলে আমার ১০-১৫ মিনিট সময় লাগবে, হেঁটে চলে আসবো। তাহলে আমি ডিসিশন মেক করলাম আমার এখানে হেঁটে আসারই ভালো। আর যদি দেখি রাস্তা ফ্রি আছে, বাস আছে, তাহলে এখন ডিসিশন নিতেছি কি, এই ধাপটাতে এসে ডিসিশন মেক করতে হবে। যদি রাস্তা ফ্রি থাকে তাহলে তুমি বাসে উঠে যাও। যদি রিস্কে অ্যাভেলেবল থাকে, যদি ফেভার ভালো থাকে, তোমার যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাহলে তুমি একটু ক্লান্ত লাগে, তাহলে তুমি রিস্কায় উঠো। আর না হয় তুমি যদি জ্যাম থাকে, তাহলে তুমি হেঁটে চলে আসো। এই যে তিনটার মধ্যে যে কোনো একটা চয়েস করো। এই যে ধাপটাতে, এই ধাপটাতে আমি সাপোজ একটা দেখলাম যে জ্যাম আছে, পরিস্থিতির উপরে আমি হেঁটে চলে আসলাম গুলশান ১ নম্বরে। এই যে আমি ধাপে ধাপে এই ঘটনাটি যে বর্ণনা করা হইলো, এই জিনিসটাকে আমরা বলতেছি অ্যালগরিদম। আর এই জিনিসটাকে যদি আমরা চিত্র ভিত্তিক উপস্থাপন করি, তখন সেটাকে বলতেছি ফ্লো চার্ট।
আর যখন এটাকে আমি প্রোগ্রাম আকারে লিখতেছি, ইনস্ট্রাকশন দিতেছি যে হ্যাঁ তুমি এই কাজটা করো, যদি এরকম দেখো তাহলে তুমি ওইটা করবা, ওইটার পর তুমি বাসে উঠবা। এই যে এটা যদি আমি যে এই যে প্রোগ্রামিং এর ভাষায় যখন কোন একটা নির্দিষ্ট প্রোগ্রামের ভাষায় যখন এই ইনস্ট্রাকশনটা আমি দিব, তখন সেটাকে আমি বলতেছি প্রোগ্রাম। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। না বুঝলে আবার বলবো। আচ্ছা, এবার আসি আমরা প্রোগ্রামের বৈশিষ্ট্যটা কি হইতে পারে, এই অ্যালগরিদমের বৈশিষ্ট্য কি হইতে পারে। আমরা গত সেমিস্টারে পড়েছেন স্পষ্ট, ক্লিয়ার এবং আনঅ্যাম্বিগুয়াস। স্পষ্ট, ক্লিয়ার এন্ড আনঅ্যাম্বিগুয়াস। আর এটা হচ্ছে কি সুনির্দিষ্ট ধাপে বিভক্ত। একটি একদম সুনির্দিষ্ট ধাপগুলো বিভক্ত করতে হবে। এটি নির্দিষ্ট আউটপুট প্রদান করবে। অবশ্যই আউটপুট প্রদান করবে এবং এটি নির্দিষ্ট ইনপুট গ্রহণ করবে। এই ইনপুটটা সবসময় যে গ্রহণ করবে এমন কোনো কথা না, বাট এটা নির্দিষ্ট ইনপুট গ্রহণ করতে পারে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। এইটা কি একটা সময় থাকবে যে কখন শেষ হবে। তাহলে আমার বৈশিষ্ট্যগুলি কি থাকবে, একটা স্পষ্ট, এটা থাকবে খুব সুস্পষ্ট, ক্লিয়ার এবং স্যার আনঅ্যাম্বিগুয়াস। আমার হ্যাঁ একটা বলেন, কোশ্চেন ছিল। বলে তার ফেলেন। মানে এই যে অ্যালগরিদম, হ্যাঁ অ্যালগরিদম হুম, কি তার মানে এটা তো একটা ম্যাথের মতো, তাই না? না, হুম, আচ্ছা আচ্ছা। একেবারেই না। অ্যালগরিদম হচ্ছে আপনার ভাষায় বর্ণনা করতে পারবেন, ম্যাথের মতো বর্ণনা করার কোনো দরকার নাই। আপনি যদি এটা বাংলায়, ইংলিশে, উর্দু, হিন্দি যে কোনো ভাষায় লেখেন তাতেও সমস্যা নাই। স্যার এটা আমরা ইংলিশে লিখতে পারবো যে স্টেপ 1 স্টেপ 2 এভাবে? এইভাবেই তো লিখবেন। আপনি এক স্টেপও লেখার দরকার নেই, আপনি 1 2 3 দিয়েও লিখতে পারেন। ঠিক আছে। ইংলিশেও লিখতে পারেন 1 2 3, অথবা এভাবেও লিখতে পারেন স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, এভাবেও লিখতে পারেন। ব্যাপারটা জাস্ট ধাপে ধাপে যাতে হয় এবং সেটা যাতে একদম স্পষ্ট হয়, একদম সঠিক, একদম বাংলা ভাষায় যদি লেখেন তাও সমস্যা নেই, একদম স্পষ্ট বাংলা ভাষায় লিখতে পারেন। সাংকেতিক চিহ্নতে লিখতে পারেন। মনে করেন যে আপনি স্টারের জায়গায় স্টার্ট শুরু করবেন, যাত্রা শুরু করলেন, স্টার্ট, স্টার্ট না লেখা STR দিলেন স্টার্ট বোঝানোর জন্য, তাতেও সমস্যা নাই। এই না হচ্ছে স্যার, আপনার ভাষা। ইন্টারের হুম। বইয়ে দেখেছিলাম যে গড় নির্ণয়ের অ্যালগরিদম করো, ফ্লো চার্ট করো, তার মানে আমার কাছে মনে হয়েছে এগুলা ম্যাথ। না না না, গড় নির্ণয়ের জন্য এটা হচ্ছে আপনার একটা প্রবলেম দিয়েছে, সমস্যা দিয়েছে। সমস্যাটা কি, সাপোজ মনে করেন আপনার কাছে 10টা নাম্বার দিয়েছে, 25 32 23 39 56 99 এরকম কয়েকটা নাম্বার দিয়েছে। এই নাম্বারগুলির মধ্যে আপনি গড় নির্ণয় করবেন। এই গড় নির্ণয়টা হচ্ছে কি, এই নাম্বারগুলির মধ্যে গড় নির্ণয় করাটা, এটা হচ্ছে আপনার হাতে প্রবলেম দিল, এটা সমস্যা দিল। এই সমস্যার সমাধানটা আপনি কিভাবে করবেন প্রোগ্রামের মাধ্যমে, সেটার জন্য আপনি প্রথম অ্যালগরিদম তৈরি করবেন। সেটাই ধাপে 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 আপনি যে এই ব্যাখ্যাটা করবেন। এটা হচ্ছে অ্যালগরিদম। এবং সেই জি স্যার। ধাপগুলি কিরকম হবে, সেই বৈশিষ্ট্য কিরকম হবে সেটা একদম স্পষ্ট, ক্লিয়ার হবে এবং সুনির্দিষ্ট একটা নির্দিষ্ট ধাপ থাকবে এবং একটি নির্দিষ্ট আউটপুট থাকবে, একটা নির্দিষ্ট ইনপুট থাকলো। এবং যেমন আপনি নির্দিষ্ট ইনপুটটা কখন, যদি আপনাকে সংখ্যাটা দিয়ে দিল, এই সংখ্যাগুলো আপনার তো প্রোগ্রামের মধ্যে ইনপুট করতে হবে না, ইনপুট থাকবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এই ধাপেই আপনি এটা শেষ করতে হবে এবং শেষ করার পরে এইটার জন্য যে চিত্রভিত্তিক যে উপস্থাপনটা করবেন এই অ্যালগরিদমটা যে তৈরি করছেন, এই অ্যালগরিদমের চিত্রভিত্তিক উপস্থাপনটাই আমরা বলতেছি ফ্লো চার্ট। আর এইটার ক্ষেত্রে আপনি যে প্রোগ্রামটা রচনা করবেন সেটা তো প্রোগ্রাম হয়ে গেল। সেই প্রোগ্রামে থাকবে কতগুলি ইনস্ট্রাকশন, কতগুলি নির্দেশনা এবং সেই নির্দেশনাটা ধারাবাহিকভাবে হবে। এলোমেলো দিলে তো আউটপুট আসবে না। স্যার বলেন। স্যার প্রোগ্রাম স্যার তাহলে ল্যাঙ্গুয়েজটা স্যার এর সাথে কিভাবে সম্পৃক্ত হচ্ছে স্যার, মানে এই দুটার সঙ্গে? এইবার আমি বলি, ল্যাঙ্গুয়েজটার কথা বললেন না? আর ল্যাঙ্গুয়েজটা কি স্যার, এটা মানে একটু আর একটু ক্লিয়ার করলে ভালো হতো মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কিরকম, যেমন মনে করেন আমার PHP একটা ল্যাঙ্গুয়েজ, HTML একটা ল্যাঙ্গুয়েজ, C++ একটা ল্যাঙ্গুয়েজ, আপনি যে পাইথন করেছেন, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, কোভাল একটা ল্যাঙ্গুয়েজ, ফরচুন একটা ল্যাঙ্গুয়েজ। এগুলি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ। এই আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ গুলির জন্য আলাদা আলাদা কম্পাইলার ইউজ করা হয়, কম্পাইল করা হয়। কম্পাইল মানে কি, আপনার এই কোডটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। আমরা যত প্রোগ্রাম লিখি, যাই লিখি না কেন, এই জিনিসটার কম্পিউটার বুঝবে না। কম্পিউটার বুঝে 0 আর 1। আমাদের
কম্পিউটার কি বুঝে 0 আর 1 বুঝে, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ 0 আর 1, মেশিনের ভাষা হয়েছে 0 1। আরো যদি ভিতরে যায় মেশিনের ভাষা হয়েছে কারেন্ট আছে নাকি নাই, আরো যদি ভিতরে যায় তাহলে বুঝবো যে আমার কাছে ইলেকট্রন কম আছে না বেশি আছে। এখন নরমালি আমরা এখানেই থাকি, মেশিন ল্যাঙ্গুয়েজ পর্যন্ত যাই, মেশিন ল্যাঙ্গুয়েজ 0 আর 1। তো এখন কি করে আমরা যে ইনস্ট্রাকশন গুলো আছে এই ইনস্ট্রাকশন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়, সেটা হচ্ছে কম্পাইলার। তো এখন এখানে আসেন যে প্রোগ্রামটা, সে প্রোগ্রাম কি করে, ফরচুন তার ইনস্ট্রাকশন গুলি লেখার জন্য যেই সিস্টেম তৈরি করে দিছে যে এইভাবে লিখবেন, পিএসপি তার নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ নির্দিষ্ট ধাপে ধাপে সিস্টেম করে দিয়েছে, চিন্তা এভাবে লিখবেন, এবং এসটিএমএল তার সিস্টেম করছে, এবং সিও তার নির্দিষ্টভাবে তৈরি করছে, পাইথন এবং তার নির্দিষ্ট স্ট্রাকচার যে এইভাবে আপনাকে জিনিসটা লিখতে হবে। এই যে নিয়ম নীতিটা, যে প্রোটোকল বা নিয়ম নীতি যে তৈরি করে দিছে, এটি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজের নিয়ম নীতি এরকম, এটাকে আমি কম্পাইল করে নিতে পারবো এইভাবে। যদি এই নিয়ম নীতি না থাকতো তাহলে তো আমি এটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারতো না। যেমন মনে করেন ব্যাপারটা আরো বলি, আপনার যদি নিজের ভাষার সাথে কম্পেয়ার করেন, যেমন আমি বাংলা ভাষায় কথা বলতেছি, আমার কিন্তু একটা ব্যাকরণ আছে বা একটা গ্রামার আছে, এই গ্রামারটিকে মেনটেন করে আমাকে ভাষাটা বলতে হইতেছে। যদিও আমরা জন্মসূত্রে প্রাপ্ত, এই জন্য এটা আমরা যে গ্রামার যে মেনটেন করতেছি এটা আমরা বুঝতে পারতেছি না। আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু গ্রামার একরকম আছে, চায়না একরকম, জাপানিজ একরকম ভাষা, মালয়েশিয়ান ভাষা একরকম, এক এক দেশের ভাষা এক এক রকম, এক একটা গ্রামাটিক্যাল রুলস তারা মেনটেন করে। বাংলা ভাষা একইভাবে আপনার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এরকম একটা রুলস আছে, সেই রুলস মেনটেন করে যে প্রোগ্রামটা লেখা হয়, এক এক ভাষায় এক একভাবে লেখা হয়। সি এর জন্য একরকম ইনস্ট্রাকশন সিস্টেম, এক একটার জন্য এক এক রকম সিস্টেম, এক একটার জন্য ফাংশন একরকম, স্ট্রাকচার একরকম। বলেন কে যেন বলতেছিলেন? স্যার তাহলে আমরা সি ল্যাঙ্গুয়েজে তাহলে আমরা প্রোগ্রাম করব বা অ্যালগরিদম করব এরকম কিছুটা স্যার, বা হ্যাঁ, পিএইচপি তে আসি আমরা এটা করব অ্যালগরিদম হ্যাঁ বা সেটাই বলতেছি। যেমন হ্যাঁ, সি ভাষার জন্য আমরা যখন সি ভাষায় যখন প্রোগ্রামটা করব, আমরা অ্যালগরিদমটা অবশ্যই সি ভাষার জন্যই করব। জি স্যার জি আমরা আমরা এখানে ভিতরে যে অ্যালগরিদমটা করব সেটা তো আমার তো পাইথনে চলবে না, সেটা তো আমার ফরচুন বা কোবালে চলবে না, সেটা পিএইচপির জন্য হবে না, এটা শুধু সি এর জন্যই হবে। এবং এখানে যে ফ্লো চার্টটা তৈরি করব সেটাও সি এর জন্যই হবে। কিন্তু ওভারঅল সি মানে কি বলে, অ্যালগরিদম কি বলে, কাকে বলে, ফ্লো চার্ট কাকে বলে, বা এই ইয়াকে কি বলে, আর প্রোগ্রাম কাহাকে বলে, এই জিনিসগুলি কাহাকে বলে, কি সংখ্যা, এগুলি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য একই কথা। অনেক সময় আপনি দেখবেন যে অনেকে বলে যে ফেসবুক তার অ্যালগরিদম চেঞ্জ করছে, বা গুগল তার অ্যালগরিদম চেঞ্জ করছে, এখন রিচ দেয় না, তার অ্যালগরিদম চেঞ্জ করছে, কি অ্যালগরিদম চেঞ্জ করছে, নতুন কি অ্যাড করছে, মানে হচ্ছে কি তার এই সমস্যার সমাধানের জন্য যে ধাপগুলি আছে ধাপগুলিতে সে মডিফাই করেছে। বা একটা জিনিস কি সমস্যার সমাধানটা কিরকম, যেমন মনে করেন অনেকে বলে গুগলের অ্যালগরিদম চেঞ্জ করছে, মানে যে গুগল আমরা তো সার্চ ইঞ্জিন সার্চ দেই, সার্চ দেওয়ার পর যে কাদের ওয়েবসাইটটা সামনে নিয়ে আসবে সেটার জন্য যে অ্যালগরিদমটা চেঞ্জ করছে, মানে কি এই প্রবলেমটা সলিউশনের জন্য আগের যে সিস্টেমে সেই অ্যালগরিদমটা সাজাইছিল প্রবলেম সলিউশন করার জন্য, এই জিনিসটা কার্য সম্পাদন করার জন্য, সেই প্রসিডিউরটা সে চেঞ্জ করছে। এই প্রসিডিউরটা সে অন্যভাবে ঘুরিয়ে দিছে। না আমি যেমন আমি বলছিলাম গুলিস্তান থেকে গুলশান 1 নাম্বার যাব, তার জন্য আমি বলছিলাম যে বাস দিয়ে এভাবে যাব। তো এখনকার যে যুগ হয়েছে সময়ের অনেক মূল্য, এভাবে যাব না, আমি এখান থেকে সরাসরি উবার নিব, উবারওয়ালারে বলবো যে ভাই আমি গুলশান 1 নাম্বারে যাব, কত নিবা নেও, গুলশান 1 নাম্বার নিয়ে যাও, সোজা যেটা ফ্রি রোড আছে এটা টাইনা নিয়ে যাও। এই যে আমি চেঞ্জ করলাম, কিন্তু আমার গন্তব্য কিন্তু একই। এই যে চেঞ্জটা হইলো এটা হচ্ছে আমার অ্যালগরিদম চেঞ্জ করা। আচ্ছা এবার আমরা আসি ফ্লোচার্টের ক্ষেত্রে। ফ্লোচার্ট হলো একটি চিত্রের মাধ্যমে কোনো অ্যালগরিদম বা প্রোগ্রামের কার্যপ্রবাহ, মানে চিত্রের মাধ্যমে কোনো একটি অ্যালগরিদম হলো যে অ্যালগরিদমটা বলছি ধাপে ধাপে চেঞ্জ করা, সেটা কি গেছে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা, চিত্রের মাধ্যমে গেছে তার প্রোগ্রামের যে প্রবাহটা সেটাকে আমরা বলতেছি ফ্লোচার্ট। যেমন এখন আমরা একটা জিনিস এতে বিভিন্ন ধরনের প্রতীক ও সিম্বল থাকে, আমরা অবশ্যই দেখেছি, আমরা গত সেমিস্টারে পড়েছিলাম যে কি বলছে ফ্লো চার্টের যে প্রতীকগুলো এবং নামগুলো পরীক্ষাও আসছিল, অনেকে দেখেছেন, অনেক সুন্দরভাবে লেখছেন, এবং অনেকে আমি দেখছি এত সুন্দরভাবে লেখছেন মনে হয়েছে না একদম চ্যাট জিপিটির কোশ্চেন করে ওইখান থেকে আইনা সেই কোশ্চেনটা বসাই দিয়েছেন।
দুঃখজনক ছিল। আচ্ছা, এইবার আমরা আসি একটা সি প্রোগ্রামিং এর সরাসরি প্রোগ্রামে আমরা চলে আসি। একটু ভালোভাবে খেয়াল করবেন এই অংশটা, এবং এই অংশটা কিভাবে আছে। একটা প্রোগ্রাম এখানে লেখা আছে। এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম লেখা আছে? একটা যোগ করার জন্য, দুইটা সংখ্যার মধ্যে যোগ করার একটা প্রোগ্রাম লেখা আছে এখানে। এই প্রোগ্রামটার ভিতরে সি প্রোগ্রামিং কিভাবে লিখতে হয়, কি আসে বিষয়ে ডিটেইলস এখানের ভিতরে আমি একটু খেয়াল করেন। সামনে দেখেন, আমরা যখন প্রোগ্রামটা লিখবো, প্রোগ্রামটা যখন পরীক্ষার খাতার জন্য যদি লিখে থাকি, ঠিক এই স্ট্রাকচারে লিখবো। দেখেন এখানে আমরা প্রথম কি হচ্ছে যে একটা হেডার ফাইল ইনক্লুড করা হয়েছে। এই অংশটাকে বলতেছে হেডার ফাইল ইনক্লুড করা। এখানে ইনক্লুড করা হইতেছে যখন আমরা এখানে যেসব ফাংশন নিয়ে কাজ করব, যে জিনিসগুলো নিয়ে কাজ করব, এগুলোর উপর বিশেষ করে আমরা হেডার ফাইলে ইনপুট করব। এই stdu.h এটা হচ্ছে একটা হেডার ফাইল। প্রথমে শুরু হয়েছে, দেখেন প্রোগ্রামের শুরুতেই এইভাবে আমরা যে কাঠামোটা কিভাবে তৈরি করে, বেসিক স্ট্রাকচারটা কিরকম হয়ে থাকে সেই জিনিসটা আমরা দেখতেছি। প্রথম এটাকে হ্যাশ সাইন দেওয়া হয়, হ্যাশ সাইন দিয়ে আমরা ইনক্লুড stdu.h, এখানে আমরা কি হচ্ছে হেডার ফাইল, এই যে ইনক্লুশন করেছি হেডার ফাইল। আর এই সামনে যেটা লিখেছি এই জিনিসটা হচ্ছে কি, এটাকে বলা হয় ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনগুলো অবশ্যই আপনারা এইভাবে দিবেন। যদি কোনো প্রোগ্রাম লেখার সময় আপনার প্রয়োজনে দিয়েন না, দিলে আপনার হয়তো মার্ক কিছু 2-1 মার্ক যদি খুব ভালো হয়ে থাকে তখন 2-1 মার্ক কেটে যেতে পারে, স্যার নাও কাটতে পারে, কাটার সম্ভাবনা কম। যদি দিতে চান এই পাশের গুলা ঠিক এইভাবে দিবেন, একটু প্রোগ্রাম থেকে আলাদা করে ডান পাশে সরিয়ে দিবেন, যাতে প্রোগ্রামের সাথে আমাদের কমেন্টস গুলা, এটা হচ্ছে কমেন্টস, এই ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, এটা কি বলতেছে ফরওয়ার্ড স্ল্যাশ, আবার এখানে ব্যাক স্ল্যাশ দিয়েন না, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এই অংশটুকু কি দেখেন আলাদা কালার আমি করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটা হচ্ছে কমেন্টস, মানে এইটা কি জিনিস সেটা বোঝানোর জন্য হেডার ফাইল ইনক্লুশন। তো এখানে আমরা হেডার ফাইলকে ডিক্লেয়ার করে থাকি। এখানে শুধু একটা হেডার ফাইল অ্যাড করা হয়েছে stdio.h। এটা মূলত এই ফাইলটা, হেডার ফাইলটা কিসে কাজ করে, এটা কাজ করে স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুটে কাজ করে। স্ট্যান্ডার্ড stdio ইনপুট আউটপুট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হিসেবে কাজ করে। তাহলে আমাদের এখানে যে ফাংশনগুলো ইউজ করা হয়েছে, ইনপুট আউটপুট ফাংশনগুলো ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে ভয়েড মেইন, এটা হচ্ছে একটা মেইন ফাংশন। আমরা প্রথমে একটা কি করে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, এখানে যে মেইন ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে এই জায়গায় দেখেন একদম সামনে লেখা আছে মেইন ফাংশন। আমরা প্রথম হেডার ফাইল নিতে হবে, আমাদের হেডার ফাইল নিতেই হবে। হেডার ফাইল নেওয়ার পর একটা হেডার ফাইল নিতে হবে যে হেডার ফাইলটা আমার এই কাজের জন্য প্রয়োজন হয়। তো একটা হেডার ফাইল নিলাম আমরা, একটা কেন একাধিক, 2টা 3টা 4টা 5টা। যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কাজ করবো তখন ম্যাথ হেডার ফাইল নিতে হবে। যখন যেই ফাইলের কাজ, যে ধরনের কাজ করবো ওই ধরনের আমরা হেডার ফাইল নিয়ে থাকি। তাহলে আমাদের প্রথম কি মাথার মধ্যে ঢুকে ফেলি, প্রথম আমাকে হেডার ফাইল নিতেই হবে। এই হেডার ফাইল যখন ইনক্লুশন করবো তার শুরুতে অবশ্যই হ্যাশ সাইন ইউজ করতে হবে, এটা কি হ্যাশ সাইন ইউজ করতে হবে। তারপর আমরা কি করবো, একটা ফাংশন আমাদের নিতে হবে, মেইন ফাংশন। মূলত এই প্রোগ্রামগুলো মেইন ফাংশনের আন্ডারেই কাজ করে থাকে। এই অংশগুলো, মূল অংশগুলো এগুলো মেইন ফাংশনের আন্ডারে কাজ করে থাকে। যখন আমরা মেইন ফাংশন ডিক্লেয়ার করব, সেই মেইন ফাংশন কি করতেছে, যেমন এখানে আমরা ডিক্লেয়ার করেছি ভয়েড মেইন, এখানে আইএনটি মেইন দিলেও সমস্যা ছিল না, এবং নরমাল ভয়েড মেইন দিয়ে কাজ করে। আর আইএনটি মেইন দিলে অনেক সময়, অথবা শুধু আইএনটি বা ভয়েড যদি দিয়ে থাকি, তাহলে অনেক সময় কি হয়, কম্পাইল করলেও এখানে একটা জাস্ট নোট আসে, আর কিছু না। আর ভয়েড জিনিসটা কি, VOID? এই ভয়েড মেইন, এই টোটালটা মিলে একটা ফাংশন, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। স্যার আমরা তো জানি যে ইন্টিজার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ভয়েড কি কাজে ব্যবহার করা হয়? ইন্টিজার পূর্ণ ক্ষেত্রে এখানে কিন্তু ইন্টিজার কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করা হইতেছে না। এই ইন্টিজার আর ওই ইন্টিজার এক না। জি স্যার বুঝছি। বুঝতে পারছেন? এটা একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। আপনার এই প্রোগ্রামিং এর ভিতরে নির্দিষ্ট কিছু বিল্ট ইন ফাংশন আছে না, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, আর মেইন হচ্ছে মেইন বিল্ট ইন ফাংশন। তো আর যখন ইন্টিজার পূর্ণ ফাংশন, সেটা আমরা সামনের দিকে আসবো, একটু পরেই আছে আমাদের এই সম্পর্কে। তো এখানে যখন ভয়েড মেইন, একটা মেইন ফাংশন আমরা ডিক্লেয়ার করলাম। তো এছাড়া শুধু মেইনও দেওয়া যায়, শুধু ভয়েড ছাড়াও, এগুলো হচ্ছে ফাংশন। আর এগুলো হচ্ছে একটা মেইন ফাংশন আমাদের এখানে ডিক্লেয়ার করতে হয়। এই মেইন ফাংশনের আন্ডারে হচ্ছে কি আমাদের টোটাল প্রোগ্রামটা থাকে। এখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব,
আমরা ভেরিয়েবল কয় রকমের জানছি আমরা কিন্তু পড়েছিলাম, গত পরীক্ষায় এসেছিল। একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং আরেকটা গ্লোবাল ভেরিয়েবল। পাইথনে পড়েছিলাম না, মনে আছে? পরীক্ষায় আসছিল কিন্তু এটা। জি স্যার। হ্যাঁ, তো লোকাল ভেরিয়েবলটা কিরকম, যখন আমরা এই যে ফাংশনটা আছে না, যেমন ভয়েড মেইন ফাংশনে বলতেছি, যদি এইটা যদি এই ফাংশনের বাইরে যদি ডিক্লেয়ার করা হয়, ভয়েড মেইনের আগে যদি ডিক্লেয়ার করা হয় বা একটু পরেও ডিক্লেয়ার করলাম, তাহলে কি হবে, যদি একটা শুরুতে যদি ডিক্লেয়ার করা হয়, যদি গ্লোবালি ডিক্লেয়ার করা হয়, মানে ছোট্ট একটা ফাংশনের বাইরে, মানে ফাংশনের বাইরে যখন ডিক্লেয়ার করা হয়, কোনো ফাংশনের বাইরে যখন ডিক্লেয়ার করা হয়, তাহলে কি বোঝা যায়, এর ভিতরে যত কিছু সবার জন্য এই ফাংশনটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা হচ্ছে গ্লোবাল ফাংশন। আর লোকাল ফাংশন হচ্ছে নির্দিষ্ট একটা ফাংশনের ভিতরে যখন ডিক্লেয়ার করা হয়, তখন এটা হয়ে যায় লোকাল ফাংশন। অনেকে বলছিল গ্লোবাল মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের ভিতরে। তা এখন ওয়ার্ল্ড ওয়াইড, এই গ্লোবাল মানে হচ্ছে ফাংশনের বাইরে ডিক্লেয়ার করবে, এটা সমস্ত ফাংশন টোটাল প্রোগ্রামের জন্য সেটা কাজ করে। আর লোকাল ফাংশন হচ্ছে একটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে দেওয়া হয়, সেটা শুধুমাত্র এই ফাংশনের ভিতরে কাজ করে, তার ক্ষমতা শুধু ফাংশনের ভিতরেই, লোকালটা। আর গ্লোবালটা হচ্ছে গিয়ে টোটাল প্রোগ্রামের মধ্যে কাজ করে এবং সেটা ফাংশনের নির্দিষ্ট ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয়। যদি আমরা ইনক্লুড ফাইলের বাইরে যদি এখানে যদি আমি ফাংশনটা ডিক্লেয়ার করতাম, তাহলে কি হতো, টোটাল ফাংশনের মধ্যে কাজ করতো। সেই যদি আমার ভেরিয়েবল যদি বলে থাকে, সেই ভেরিয়েবলটা মনে করে যে এই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার না করে যদি আমি উপরে দিতাম, তাহলে কি করতো, ভয়েডটা মেইনের বাইরেই কাজ করতো, বাইরেও কাজ করতো, ভিতরেও কাজ করতো। আর যেহেতু ভিতরে দিচ্ছি, তাহলে এই ভেরিয়েবলটা কোথায় কাজ করবে, শুধুমাত্র এই ফাংশনের ভিতরে কাজ করবে, এই ভয়েড মেইন ফাংশনের ভিতরে করে। তাহলে আমাদের কি হচ্ছে, একটা হেডার ফাইল ইনক্লুড করতে হইতেছে, মিনিমাম হেডার ফাইল, তারপরে একটা ফাংশন ডিক্লেয়ার করা হইতেছে, যেটা আমরা মেইন ফাংশন বলতেছি এখানে। তারপরে এই মেইন ফাংশনের পরে কি হইতেছে, দেখেন এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা হয়েছে, শুরু করে ক্লোজ করে দিচ্ছি। তারপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হইতেছে, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ হইতেছে প্রোগ্রাম শেষ হওয়ার পর, যতটুকু কিন্তু আমার মেইন ফাংশনে কাজ করবে। এখানে আসেন, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। ভেরিয়েবল কত ধরনের আছে আমরা পড়েছিলাম, ইন্টিজার টাইপ ভেরিয়েবল আছে, ফ্লোট টাইপ আছে, লজিক্যাল ভেরিয়েবল আছে, তারপরে ডাবল আছে। হ্যাঁ ডাবল আছে, ক্যারেক্টার টাইপ আছে, কিন্তু সি তে ডাবল নাই কিন্তু। ফ্লোট টাইপ আছে। আচ্ছা, এখানে আসেন, সিতে কি ডাবল আছে, ভুলে গেছি গেছি সিতে ডাবল আছে আছে মনে হয়, হ্যাঁ থাকতে পারে, ডাবল টাইপ থাকার কথা। এখানে হচ্ছে ইন্টিজার। দেখেন ইন্টিজারের দিকে আমরা কিছু পূর্ণ সংখ্যা সে ডিক্লেয়ার করার জন্য, যখন এ বি এবং সাম আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার সময় দেখেন একটা ভেরিয়েবল আমরা কিন্তু পরবর্তী ধাপে ধাপে নিচ্ছি, আবার ইন্টিজার করে, ইন্টিজার এ, আবার ইন্টিজার বি, আইএনটি এ, আইএনটি বি, আবার আইএনটি সাম ডিক্লেয়ার করতে পারতাম আলাদা আলাদা করে। এবং ডিক্লারেশন শেষে আমার কি একটা সেমিকোলন দিতে হচ্ছে, এবং এ কমা বি কমা সাম লিখেছি এবং প্রতিটাতে স্পেস দেওয়া হয়েছে। তাহলে কি তিনটা ভেরিয়েবল একটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে, প্রত্যেকটা কি ইন্টিজার টাইপ ভেরিয়েবল। তারপর এখানে আছেন প্রিন্টএফ। প্রিন্টএফ ফাংশনটা কিসের কাজ করে, আউটপুটের জন্য কাজ করে থাকে, আউটপুট দেখায় এখানে, ইন্টার টু নাম্বারস। আমরা আউটপুটে কতটুকু দেখতে পারবো, ঠিক এই লেখাটা দেখতে পারবো। এবং এই ফাংশনের ভিতরে আমরা কি করতেছি, দুইটা এই ডাবল কোটেশনের মাঝখানে আমরা এখানে একটা স্ট্রিং লিখতেছি, একটা সেন্টেন্স দিতেছি, একটা স্পেস সহকারে সেন্টেন্সটা দিতেছি, এবং লাস্টে কি হয়েছে, একটা সেমিকোলন দিয়ে শেষ করা হইতেছে। খেয়াল করেন, তো এইভাবে আমি লিখলাম, এটাতে আমি ইনপুট নিলাম, এই লেখাটা আমার কি ডিসপ্লেতে শো করবে। শো করার পরে তারপরে স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে কি করা হয়, ইনপুট নেওয়া হয়। তাহলে এখানে আউটপুট দিলাম, এখানে ইনপুট নিতেছি, কি ইনপুট নিতেছি, ডাবল কোটেশন দিতেছি এখানে, তারপরে এটা পার্সেন্টেজ ডি। দেখেন এটা হচ্ছে কি পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। এই পার্সেন্টেজ ডিটা হয় কখন, যখন আমরা ইন্টিজার টাইপ কোনো ডাটা যদি নেই, তখন আমরা দিই পার্সেন্টেজ ডি। যদি আমরা ফ্লোট টাইপ কোনো ডাটা নিতাম, মানে দশমিক যুক্ত, তখন নিতাম পার্সেন্টেজ এফ। এখানে পার্সেন্টেজ ডি কটা দেওয়া হয়েছে, একটা পার্সেন্টেজ ডি, একটা পার্সেন্টেজ ডি, মানে আমি এখানে দুইটা ডাটা ইনপুট নিব। আর কার কার ডাটা ইনপুট নিব, দেখেন পার্সেন্টেজ ডাবল কোটেশন দিলাম, পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন শেষ, তারপর একটা কমা, তারপর আমরা দিচ্ছি অ্যাট দ্য রেট অফ,
এটা অ্যাট দ্য রেট অফ দ্য মূলত অ্যাড্রেস বোঝায়, কার অ্যাড্রেসে যাবে, এ এর অ্যাড্রেসে যাবে। প্রথম ডাটাটা যাবে এ এর অ্যাড্রেসে এবং পরের ডাটা যাবে বি এর অ্যাড্রেসে। এ এখানে কি ইন্টিজার ভেরিয়েবল টাইপ, আর হচ্ছে বি সেটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা আমরা কি করতেছি, ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবলে সে কি কাজ করে, যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সে হচ্ছে একটা যার মান প্রোগ্রামের মধ্যে পরিবর্তিত হইতে পারে। একটা ভেরিয়েবলের মানুষ যেই ভেরিয়েবলের মধ্যে কি একটা যদি কনস্ট্যান্ট ডাটা দিয়ে থাকে, তাহলে যদি কোনো ভেরিয়েবল না হয় কনস্ট্যান্ট ডাটা হয়, তাহলে কি এর মান পরিবর্তিত হয় না প্রোগ্রামের ভিতরে। কিন্তু ভেরিয়েবল হলে তার মান পরিবর্তন হইতে পারে এবং সে মেমোরিতে একটা জায়গা অ্যালোকেশন করা হয়, একটা মেমোরি থেকে একটা স্পেস সে নেয়। এই যে আমার ইন্টিজার টাইপে এ নামে একটা ভেরিয়েবল দিলাম, সেই ভেরিয়েবলটা ইন্টিজার কি, ইন্টিজার টাইপের ভেরিয়েবল মানে একটা নির্দিষ্ট পরিমাণ 4 বিট পরিমাণে সেই ডাটা মেমোরি থেকে নিয়ে নিল, সেই মেমোরির নাম দিল এ। যখন আমরা এখানে কি করলাম, এই যে এতে আমরা কি করলাম, এখানে ডাটা নিলাম, কার কাছ থেকে চাইতেছি ডাটাটা, ইউজারের কাছ থেকে ডিমান্ড করতেছি ইনপুট দাও এর ডাটা ইনপুট দেওয়ার জন্য প্রথম চাইলো। যখন আমরা এর ডাটা দিলাম, সাপোজ এর ডাটা দিলাম 25, ইন্টার দিলাম, আবার সে আমার কাছে আরেকটা ডাটা চাবে এই যে পার্সেন্টেজ ডি এর জন্য, তো এর ডাটা চলে গেল, তারপর একটা বি এর ডাটা দিব সাপোজ 30 দিলাম, দেওয়ার পর ইন্টার দিলাম, দেওয়ার পর সে কি করবে, সাম করবে, যোগ করবে। সাম হয়েছে কি, এটা এই ভেরিয়েবলটা দেওয়া হলো সমান সমান, এই সামটা হয়েছে ভেরিয়েবলটা উল্লেখ করা হয়েছে সমান সমান কি করো এ, এর মান কত ছিল, আমি 25 দিয়েছিলাম, 25 চলে আসলো, প্লাস বি এর মান দিয়েছিলাম 30 চলে আসলো। তারপর দেখেন প্রতিটা কাজের শেষে একটা করে সেমিকোলন দিচ্ছে, দেওয়ার পরে তারপর কি হইতেছে, এই 25 আর 30 যোগ করতেছে 55 সে সামের মধ্যে নিয়ে নিতেছে, এই সাম ভেরিয়েবলের মধ্যে সে ডাটাটা সংরক্ষণ করলো। এইবার সামের মধ্যে যে ডাটাটা আছে সেটা যদি আমি প্রদর্শন করতে পারি তাহলে কি হবে, তাহলে আমার রেজাল্ট চলে আসবে।